নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন সুধীরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা উড়ো চিঠি। সুকুমার বিদ্বান এবং প্রিয়দর্শন যুবক হলেও তার স্ত্রীভাগ্য যে তেমন সুবিধার ছিল না, এই কথাটা নিয়ে অনেক সময় বন্ধুমহলে প্রথম বেশ একটু সমালোচনা চলত। তার বন্ধুরা যখন তামাশা করে বলতো, কিন্তু যা বলো সুকুমার, তোমার স্ত্রীর রংটা ভাই একটুও ফর্সা নয়, ওকে অমলা বলা চলেই না। সুকুমার হেসে বলতো, ওহে, মানুষের চামড়ার বর্ণটা যেমনই হোক না কেন, তার কোনো মূল্য নেই। রূপ দেখতে হবে অন্তরের, সেইখানেই ঢালা আছে পাকা খাঁটি রং, মানুষের আসল রূপ। জবাব শুনে বন্ধুরা হাসত। কিন্তু অতীত কথা পুরাতন হলেও দুঃখের বিষয়, সুকুমারের স্ত্রী অমলার গায়ের বর্ণটা এত সাবান, হেজলিন ইত্যাদি মাখা সত্ত্বেও যখন কিছুতেই ফিরল না, অমলা তখন মনের দুঃখ বুকে চেপে রূপ প্রসাধন সম্বন্ধে একেবারেই হাল ছেড়ে দিল। সুকুমার এ সম্বন্ধে তাকে কিছু বললে অমলা মুখখানা গম্ভীর করে বলতো, যার জন্য রূপের দরকার তা তো হয়েই গেছে, রূপ দিয়ে আর কি করব। কিন্তু দিনের পর দিন একটা অমূলক ধারণা তার অন্তরকে পীড়ন করতে লাগল। অমলা ভাবল, সে রূপহীনা বলে স্বামী তাকে ভালোবাসে না। তার একটা হেতুও সে মন থেকে খুঁজে বের করল। পাশের বাড়িটায় একঘর ব্রাহ্ম বাস করতেন। তাদের 18-19 বছরের ফুটফুটে চেহারার সাজগোজ করা মেয়েটি বেথুন কলেজের গাড়ি এলে যখন তার এক রাশ কালো চুলের গোছা পিঠে ফেলে বই হাতে নতমুখে গাড়িতে উঠত, তখন তার সুন্দর মাধুর্য ভরা মুখখানি অনেকের দৃষ্টি আকর্ষণ করত। একদিন যখন অমলা দেখল সেই মেয়েটির দিকে সুকুমার চেয়ে আছে, তার ব্যাধিগ্রস্ত মন তখন বেদনায় ভরে উঠল। কর্মক্লান্ত সুকুমার কোর্ট থেকে ফিরে সন্ধ্যাকালে যখন তার ঘরের দক্ষিণের জানলা খুলে দিয়ে অলসভাবে ইজি চেয়ারখানাতে শুয়ে পড়ত, তখন সেই পাশের বাড়ি থেকে অর্গ্যানের সুরে মিলিত মধুর সঙ্গীতধ্বনি বাতাসের সঙ্গে ভেসে আসত, আর সুকুমার চোখ বুজে তন্ময়ভাবে গান শুনত। সহসা অমলা ঝড়ের মতো ছুটে এসে সশব্দে জানলাটা বন্ধ করে দিয়ে মুখ চোখ লাল করে গর্জন করে বলতো, ওই বেম্ভ মেয়েটাকে না দেখতে পেলেই বুঝি মন ছটপট করতে থাকে, আর অমনি জানলাটা খুলে দেওয়া হয়। সুকুমার হেসে বলতো, আরে তুমি খেপলে নাকি? আচ্ছা, এতই যদি সন্দেহ তোমার, না হয় জানলা বন্ধ করে দাও। কিন্তু গানটা মন্দ লাগছিল না, তুমিও না হয় শোনো একটু। এমনি ধারা খুঁটিনাটির ভেতর দিয়ে ক্রমে অমলার মনে বেশ একটা সন্দেহের ছায়া ঘনিয়ে উঠল। সেদিন কোর্ট বন্ধ ছিল। সমস্তটা দিন বৃষ্টি হওয়ার পর এই কিছুক্ষণ হলো একটু থেমেছে। আকাশে তখনও মেঘ ভরপুর। সুকুমার চা পান শেষ করে সামনের জানলাটা খুলে একবার আকাশের দিকে চেয়ে দেখল। তারপর কি ভেবে ইজি চেয়ারখানা একটু সরিয়ে নিকটস্থ টেবিলের ওপর থেকে একখানা কাগজ নিয়ে পড়তে লাগল। এমন সময় পাশের বাড়ি থেকে অর্গ্যান বেজে উঠল। বর্ষার ভিজে বাতাসে ভেসে এলো সেই সুরের সঙ্গে সুর মেশানো কোমল কণ্ঠনিঃসৃত একটা সঙ্গীত স্তবক। মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে। সুকুমার পুস্তক পাঠ ভুলে গেল। সে তন্ময় চিত্তে গান শুনতে লাগল। অমলা নিঃশব্দে এসে তার পেছনে দাঁড়াল। আজ তার মুখখানিও বাইরের প্রকৃতির মতোই ঘনঘটাচ্ছন্ন। সহসা চুড়ির শব্দে সুকুমার মুখ ফেরাতেই দেখল অমলা। সুকুমার হেসে বলল, কেমন লাগছে? অমলা ব্যঙ্গস্বরে বলল, সুধা বৃষ্টি করছেন আর কি, কান জুড়িয়ে গেল। অমলার হাতে একখানি পত্র দেখে সুকুমার বলল, ওখানে কার চিঠি? অমলা মুখভঙ্গি করে বলল, কিছুই জানেন না যেন, মহাশয়ের প্রেমপত্র। সুকুমার আশ্চর্যভাবে বলল,
দানপত্র। আজ্ঞে, ভাগ্যিস ডাকে ফেলা হয়নি, তাই দেখতে পাওয়া গেল। পড়ব, শুনবে? কোনো উত্তরের অপেক্ষা না করেই অমলা মুখভঙ্গি করে পড়তে লাগল। প্রাণের আমি না। সুকুমার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ও এই, থাক, আর পড়তে হবে না, আমি বুঝেছি। ব্যঙ্গস্বরে অমলা বলল, লিখতে পেরেছ, আর এখন শুনতে বুঝি ভারী লজ্জা হচ্ছে, নয়? সুকুমার উদাস কণ্ঠে বলল, ও শুনে আর কি করব, যাক তবুও রক্ষে। আমি তো ভেবেই আকুল, ক্রিমিনাল প্রসিডিওর কোডের কোন সেকশন আবার মাথায় চাপালে শেষটায়। এই তো তোমার চার্জ, না আরও কিছু আছে? সুকুমার খুব খানিকটা হাসল। থামো থামো, তোমারও সব ওকালতি চাল আর খাটছে না। আবার হাসছ কোন মুখে? লজ্জা হচ্ছে না? হো হো শব্দে সুকুমার হেসে বলল, একটুও না, বরং ভারী আমোদ হচ্ছে এই কথাটা ভেবে যে তুমি আমায় কতখানি ভালোবাসো। অমলা অবাক হয়ে গেল। সে মনে করেছিল এই গোপনীয় চিঠিখানা দেখালে তার স্বামীর অবস্থা না জানি কী বা ঘটবে, কিন্তু এ কী হলো? এমন জাজ্জল্যমান প্রমাণ পাওয়া সত্ত্বেও তার স্বামী কিছুমাত্র লজ্জিত না হয়ে বরং হাসছে দেখে তার মনে একটা খটকা লাগল। তবে কি সে ভুল করল? না, তাই বা কেমন করে হয়? এই তো তার স্বামীর নিজের হাতের লেখা চিঠি। সে সহসা দৃঢ় কণ্ঠে বলল, হেসে উড়িয়ে দেবে মনে করেছ? তার হচ্ছে না। তুমি কি বলতে চাও, এ লেখা তোমার নয়? হ্যাঁ, আমারই লেখা। শুধু ওই একখানা কেন, অমনিধারা আরও অনেক চিঠি আছে, দেখাচ্ছি। কিন্তু তার আগে মাথা ঠান্ডা করে সব শোনো, নইলে ব্যাপারটা ভালো বুঝতে পারবে না। ব্যাপারটা ক্রমেই যেন অমলার কাছে রহস্যময় হয়ে উঠছিল। সে সুকুমারের কাছে সরে এসে বলল, কই দেখি সেসব চিঠি, তারপর যা হয় শুনব। মৃদু হেসে সুকুমার পাশের দেরাজ টেনে খুলতে খুলতে বলল, বিশ্বাস হচ্ছে না কেমন? এই দেখো কত চিঠি, আমিনার নামে লেখা রয়েছে, আর তার তলায় নাম সই করছে মনসুর। আর এই সমস্তগুলি আমারই হাতের লেখা। আর যে চিঠিখানা তুমি পেয়েছো ওটা অর্ধেক লেখা হয়েছিল মাত্র, বাকিটা শেষ হয়নি বলে তলায় নাম লেখা নেই। অমলা বিস্ময়ে চক্ষু বিস্ফারিত করে বলল, কে মনসুর? আর তুমিই বা এসব লিখতে গেলে কেন? কে আমিনা? সুকুমার পত্নীর হাত ধরে টেনে ইজি চেয়ারের পাশে বসিয়ে বলল, শোনো, সে বড় এক অদ্ভুত প্রেমের কাহিনী। বাদলার সন্ধ্যাটা বরং কাটবে ভালো। প্রায় 8-10 বছর আগেকার কথা। আমি তখন এলাহাবাদে আমার মামার বাসায় থেকে কলেজে পড়তাম। বছরের মাঝামাঝি সময় হঠাৎ মামা বদলি হয়ে চলে গেলেন, কাজেই আমাকে একটা বাসা দেখতে হলো। শহরের এক কোণে মুসলমান পল্লীতে একটা একতলা বাড়ি কম ভাড়ায় পাওয়া গেল। আমি ও আমার বন্ধু হরেন দুজনে মিলে সেইখানে থাকতাম। চাকর বাকর ছিল না, নিজেরাই যা হয় কোনো প্রকারে চালিয়ে নিতাম। আমাদের বাড়ির সামনে একটা স্ত্রীলোক থাকত। তার বয়স হবে বছর 25-30 আন্দাজ। রংটা তার যেমন কালো, দেহটা আবার তেমনি মোটা। সে তার ছোট ছোট চোখ দুটোতে সুরমা দিয়ে, পায়ে হাতে মেহেদি পাতার রং লাগিয়ে, পান খেয়ে পুরো ঠোঁট দুখানা লাল করে একখানা ফিরোজা রঙে ছোপানো কাপড় পরে যখন তার দরজায় হেলান দিয়ে দাঁড়াতো, লোকে তার দিকে চেয়ে না হেসে পারত না। একদিন আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, সে আমার বাড়ির সামনের কুয়োর কাছে জল নিতে এসে আমার দিকে চেয়ে একটু মুচকি হেসে ঘাড় দুলিয়ে বললে, ভালো আছো বাবুজি? তার এই বেয়াদবিতে আমার ভয়ানক রাগ হলো। আমি মুখ ফিরিয়ে ঘরের ভেতর চলে এলাম। হরেন তখন বাসায় ছিল না। সে এলে তাকে বললাম, এ পাড়া ছেড়ে একটা ভদ্র পাড়ায় বাড়ি দেখ। সে আমায় বোঝালে এত সস্তায় এমন বাড়ি আর কোথাও পাওয়া যাবে না।
একদিন সকালে ঘরে বসে আমি পড়ছি, স্ত্রীলোকটি একেবারে আমার ঘরের ভেতরে এসে হাজির। আমি তো অবাক, কি সাহস তার! হাতের বইখানা ফেলে রেখে তার দিকে বিরক্তিপূর্ণ দৃষ্টিতে চেয়ে বললাম, ক্যা মাংতা হিয়া? স্ত্রীলোকটা একটুও লজ্জা না করে কাতরভাবে আমার দিকে চেয়ে ভাঙা হিন্দি আরবি মেশানো ভাষায় বললে, বাবুজি मैंने आपको थोड़ा कुछ तकलीफ देने खातिर। কি জানি কেন তার মুখের করুণ ভাব, চোখের কাতর দৃষ্টি দেখে আমার মনটা নরম হয়ে পড়ল। জিজ্ঞাসা করলাম, কি তোমার কথা? স্ত্রীলোকটি খুব মিনতি করে করুণ কণ্ঠে বললে, আপনি যদি দয়া করে একখানা চিঠি আমায় লিখে দেন। কথাটা শোনা মাত্রই আমার বেজায় রাগ হলো। কি আপদ, চিঠি লেখাতে আর লোক পেলে না। যাই হোক, এখন তাকে যত শিগগির হয় বিদেয় করতে পারলে বাঁচি, এই ভেবে কাগজ কলম নিয়ে বললাম, বলো কাকে কি লিখতে হবে? সে বললে, শেখ মনসুর খাঁকে, দিলদার নগরে। বললাম, কি লিখতে হবে বলে যাও। স্ত্রীলোকটি বলতে লাগলো, হো মেরা দিল কা রোশন, মেরা জান কলিজা, আমি তোমায় কত ভালোবাসি, খোদা তোমায় সুস্থ রাখুন। কেমন করে তুমি এতদিন তোমার ছোট্ট আমিনাকে ভুলে আছো? একটিবার এসে দেখা দাও, ক্ষুদ্র বালিকা যে। আমার তখন বেজায় হাসি পেয়েছিল। ক্ষুদ্র বালিকাই বটে, দেহখানি অন্তত 6 ফুটের কম নয়, ওজনেও বোধ হয় 3.5 মনের বেশি হবে। যাক, কোনো প্রকারে তো আমি হাসি চেপে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মনসুর কে, তার বয়স কত? সে বললে, কাঁচা বয়স বাবুজি, আমার তরুণ বন্ধু সে। স্ত্রীলোকটা অন্যদিকে চেয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতেই আর কোনো কথা ও সম্বন্ধে জিজ্ঞাসা করা উচিত নয় মনে করে আমি বললাম, যাক, এখন আর কি লিখতে হবে বলো। সে এমনি ধারা কত দুঃখ, আবেগ, অনুরোধের মধ্যে দিয়ে তার চিঠি শেষ করল। আমিও পরিত্রাণ পেলাম। প্রায় 2-3 সপ্তাহ পরে একদিন বিকেল বেলায় হঠাৎ ঘরের দরজাটা খোলার শব্দে মুখ ফেরাতেই দেখি সেই স্ত্রীলোকটা জিজ্ঞাসার অপেক্ষা না করে একেবারে ঘরের মধ্যে। সে এসেই বললে, বাবুজি আপনার বোধহয় এখন কোনো কাজ নেই? আমি বিরক্ত হয়ে বললাম, না, কেন? সে তেমনি ভাঙা গলায় মিনতির সুরে বললে, যদি মেহেরবানি করে আর একখানা চিঠি লিখে দিতেন। কি বলবো তোমায় অমলা, আশ্চর্য এই কথা কয়টি বলবার ভঙ্গি। এই যে আমার এত রাগ, এত বিরক্তি, সব যেন তার আবেগ ভরা মিনতির কাছে হার মানল। অস্বীকার করতে পারলাম না। বললাম, কাকে? তোমার সেই বন্ধুটির কাছে তো? সে ঘাড় দুলিয়ে হেসে বলল, না বাবুজি, এবারে সে আমার বন্ধু মনসুর লিখছে। শুনে তো আমি অবাক, এ বলে কি? হেয়ালিপূর্ণ ব্যাপারটা ভালো বুঝতে না পেরে বললাম, তার মানে? স্ত্রীলোকটি দুঃখিতভাবে বললে, আমায় মাফ করুন বাবুজি, বড় বোকা আমি, সব কথা আপনাকে গুছিয়ে বলতে পারছি না যে। আচ্ছা, মনে করুন এটা আমার বন্ধুর চিঠি। আমারই মতন তারও একজন আমিনা আছে, সে যেন তাকেই লিখছে। অদ্ভুত ব্যাপার। সন্দেহে বিস্ময়ে তার মুখের দিকে চাইতেই দেখি তার ঠোঁট দুটো কাঁপছে, চোখ দুটো লাল হয়ে উঠেছে। কি জানি মনের ভেতর কেমন একটা কি হলো। আমি চেঁচিয়ে বললাম, তোমার আমিনা বা মনসুর বলে কোনো লোক নিশ্চয়ই নেই, সব মিছে কথা। এই চিঠি লেখাবার ছুতো করে তুমি ঘনিষ্ঠতা করতে এসছো আমার সঙ্গে। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে তুমি এক্ষুনি। স্ত্রীলোকটা হঠাৎ কেঁদে ফেললে। আমার তো চক্ষু স্থির, এ আবার কি বিপদে পড়লাম। কিছুক্ষণ পরে সে আমার খাটের কাছে সরে এসে হাঁটু গেড়ে বসে জোড়হাত করে বললে, আমায় মাফ করো বাবুজি, সত্যি মনসুর বলে আমার কেউ নেই, কিন্তু আমিনা আছে। আমি আমিনা, নাইবা থাকলো মনসুর।
তোমার একখানা চিঠি লিখে দিতে আর কতটুকুই বা সময় যাবে বাবুজি? এই চিঠিখানা পেয়ে যদি আমার... সে আর বলতে পারল না, ফুঁপিয়ে কাঁদতে লাগল। আমি তো আড়ষ্ট, বলবার কথা কিছুই খুঁজে পেলাম না। স্ত্রীলোকটা তার চোখ মুছে বললে, এতই যদি তোমার অবিশ্বাস, এই ফিরিয়ে নাও বাবুজি তোমার আগেকার লেখা চিঠি। আমি অন্য কারুকে দিয়ে না হয় লেখাবো, তোমার কাছে আসবো না আর। সত্যিই তো, আমার লিখে দেওয়া সেই চিঠিখানাই তো বটে। আমি বিস্ময়ে জিজ্ঞাসা করলাম, যদি কোনো লোকই নেই তবে এই চিঠি পাঠাবার কি উদ্দেশ্য তোমার? সে ঘাড় নিচু করে বলতে লাগল, যদিও মনসুর বলে কেউ নেই, কিন্তু থাকতে তো পারত। আমি ভেবে নিয়েছি সকলের মতো আমার স্বামীও কোনো দূর বিদেশে আছে। আমি তাকে চিঠি লিখি, সে তার উত্তর দেয়। যে চিঠি তুমি মনসুরের পক্ষ হয়ে আমিনার কাছে লিখে দেবে বাবুজি, সেই চিঠিখানা আমি ডাকে ফেলে দেব। পিয়ন যখন এসে আমার দরজায় কড়া নেড়ে ডেকে বলবে, আমিনা বিবি চিঠি হ্যাঁ, আমার যে প্রাণে তখন কি আনন্দ হবে বাবুজি, তা যে তুমি ভাবতেও পারো না। এমনি ধারা লেখা চিঠিতে সোহাগ, আদর, অভিমানের কথাগুলো যখন লোকে আমায় পড়ে শোনায়, আমি যে তখন আমার কথাও ভুলে যাই। শুনতে শুনতে আমার চোখ দুটো বুজে আসে, কলিজার ভেতরটা একটা ভয়ানক সুখের আনন্দে ভরপুর হয়ে ওঠে। বাবুজি, জগতে যার কেউ নেই, কেমন করে সে বেঁচে থাকে বলতো? তাই আমি আমার মনের সঙ্গেই খেলা করি, ভাব করি, আস্নাই করি। একটা মন গড়া রূপ কল্পনা করে নিয়ে হৃদয়খানাকে সুখের অনুভূতিতে পূর্ণ করে তোলে। তেমনি মনসুর না থাকুক, আমার মনটা তো আছে। স্ত্রীলোকটা তার আঁচলে মুখ ঢেকে কাঁদতে লাগল। আমি ভয়ানক লজ্জিত হলাম। একটা গভীর দুঃখে আমার মন ভরে গেল। পাশের টেবিল থেকে কাগজ কলম নিয়ে বললাম, আচ্ছা বলো, কি লিখতে চাও তুমি? আমি লিখে দিচ্ছি। তার চিঠি লেখা শেষ করলাম। সে অতি যত্নে চিঠিখানা তার বুকের কাছটায় লুকিয়ে নিয়ে চলে গেল। এরপর প্রায় প্রতি সপ্তাহেই আমাকে তার এমনি ধারা উড়ো চিঠি লিখে দিতে হতো। মাস 6 বাদে একদিন সন্ধ্যাবেলা সে এসে বললে, বাবুজি, আর তোমায় বিরক্ত করতে আসবো না আমি, আমার এই শেষ চিঠিখানা লিখে দাও। কি একটা কথা জিজ্ঞাসা করতেই সে হেসে বললে, মুল্লুক চলে যাব। তারপর আমায় দিয়ে তার চিঠি লেখাতে লাগলো। উফ, সে কি করুণ! বললে, ওগো দৈত আমার, একবার এসো। মৃত্যু আমার দ্বারে এসে কতবার ফিরে গেছে, আমায় নিয়ে যেতে কতবার সেধেছে, কিন্তু তোমায় না দেখে যে এতদিন যেতে পারিনি। দেখবার আশা বুকে পুষে কত দিন, কত মাস, কত বছর কেটে গেল। তুমি তো এলে না, দেখা দিলে না, আর যে তাকে ফেরাতে পারি না। সে আমায় কোন এক চির উজ্জ্বল রূপালী দেশে নিয়ে যেতে চায়। সেখানে নাকি দুঃখ নেই, অভিমান নেই, বিরহ নেই, অশ্রু নেই, শুধুই মিলনের মহামেলা। তুমি তো জানো রমণীর দুর্বল হৃদয়, এত বড় প্রলোভন ত্যাগ করবার শক্তি আমি যে হারিয়ে ফেলেছি। পারো যদি তুমি আমায় রক্ষা করো। তারপর সে তার পুরনো চিঠিগুলো আমার কাছে ফেলে দিয়ে বললে, এই নাও বাবুজি, তোমায় দিয়ে লেখানো সব চিঠি, ওতে আর আমার কাজ নেই। তোমাকে কত বিরক্ত করেছি, আমায় ক্ষমা করো। খোদা তোমায় সুখে রাখুন। সেলাম বাবুজি, চললাম। পরের দিন ভোরবেলায় হঠাৎ ঘুম ভেঙে যেতেই উঠে দেখি রাস্তায় খুব গোলমাল হচ্ছে। সামনের বস্তির একটা খোলার বাড়িতে কতকগুলো পুলিশ আর লোকের ভিড়। কি ব্যাপার? জনতা ঠেলে দোর বন্ধ করা একখানা ঘরের সম্মুখে গিয়ে পাশের খোলা জানলার ফাঁক দিয়ে ভেতরে দৃষ্টি পড়তেই প্রাণটা শিউড়ে উঠল। দেখি গলায় ফাঁস দিয়ে ঝুলছে আমিনা। অমলা কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল,
হ্যাঁ গা, সত্যি?